লায়লা আমার লাইফে আসার আগে আমার লাইফটা খুব সুন্দর চলতেছিল। এটা একটা ট্র্যাপ তৈরি হচ্ছে আমার জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য। ছোট ছোট ম্যাটেরিয়ালস যেগুলো ছিল সেগুলো আমাকে গিফট করতে শুরু করলো। সার্জারি করতো, মুখে থ্রেডিং, এটা ওইটা সেটা, বুটক্স। ওর হাত দেখবেন এখান থেকে এই পর্যন্ত কাটা, এটা হারপিক, এটা ওইটা সেটা, পয়জন খেয়ে ফেলতো। চাই মরে যাবো, আমার ভালো লাগতেছে না। ওরা হাঁটুর বয়সী তো আমি না, ব্ল্যাকমেলের শিকার আমি হচ্ছিলাম। আসলে জীবনটা খুবই কঠিন। লাইফটা এইভাবে অগুছালো হয়ে যাবে কখনো কল্পনা করতে পারি নাই। এটা আসলে আমারই দোষ, আমার বয়সের দোষ। আমি যেই টাইমটাতে এই মানে কন্ট্রোভার্সিতে জড়ায় গেছি বা যে একটা ঝামেলা জড়ায় গেছে, এটা আসলে টোটালি আমার বয়সের একটা দোষ। আজ থেকে 4 বছর আগে একটা মহিলার সাথে আমার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি পপুলারিটি পাই 2018 সালে সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড 2018 সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করতেছি। আমার 2টা ভাই বোন, ভাবি, ওনারা 3 জনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। যখন থেকে আমি প্রথম ইনকাম শুরু করলাম 2018 সালে, তখন থেকে আমার ফ্যামিলি নিয়ে শিফট হয়ে গেছি আমি সাইদনগর। এইভাবে চলতেছিল ভালো দিনকাল। চলতে চলতে চলে আসে প্রায় 2021 সালের শেষের দিক, আপনার 22 সালের দিকে, এরকম একটা টাইমে উনি আমাকে অনেক পরিমাণ কমেন্টস করে আমার ভিডিওতে, আমার লাইভে। আমাকে অনেক পরিমাণ কমেন্টস করতো, আমার প্রত্যেকটা লাইভে কমেন্টস থাকতো, প্রত্যেকটা ভিডিওতেও কমেন্টস থাকতো। থাকে না ফ্যানদের মধ্যে একজন স্পেশাল ডাইহার্ট ফ্যান থাকে যার কমেন্টস অলওয়েজ চোখে পড়ে, তো ওইরকম লাইলা ছিল। তো দেখতে 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 একসময় মনে হলো যে না, মানুষটা আমার অনেক বড় ফ্যান, আমাকে অনেক সাপোর্ট করে, আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্টস করে, প্রত্যেকটা লাইভে এসে আমাকে কমেন্টস করে, আমাকে কোম্পানি দিতে থাকে, ইন্সপায়ার করতে থাকে যেন আমি ভালো কন্টেন্ট করি, আরও ভালো করে লাইভ করতে থাকি। সো ওই টাইমটাতে আমি ভালো যে একটু অ্যাটেনশন দিই, কথাবার্তা বলি। তো কথা বলতে বলতে ওনাকে আমার লাইভে কলে নেই, লাইভে আমার কলে নেই। ওইখানে গল্প করতে করতে উনি ওনার বাসায় পেটস আছে এটা আমার সাথে শেয়ার করলো, যে ওনার বাসায় ডগ আছে, পাখি আছে, ইত্যাদি ইত্যাদি আরও পেটস আছে। লাইভে কথা হওয়ার পরপরই ওকে ডিরেক্ট আমি ইনস্টাগ্রামে কল দিয়ে ওর ডগগুলো দেখতে চাই, কারণ ও লাইভে ক্যামেরা অন করে লাইভ করতেছিল না, তাই আমি ওর ডগগুলো দেখতে পারতেছিলাম না, ভালোভাবে বুঝতেছিলাম না। তো লাইভ শেষ করে আমি ওকে ইনস্টাগ্রামে কল দিয়ে ওর বাসার ডগগুলো দেখলাম, পাখিগুলো দেখলাম। দেখার পর ওরে বললাম যে আমি আসলে অ্যানিম্যাল লাভার, পেটস লাভার। তারপরের দিনই ও আমার বাসায় কী করলো, 30 দিনের একটা ছানা, লাসা ব্রিডের একটা ছানা ওর বাসায় পাঠানোর পরে তো আমি অনেক খুশি হই যে আমার পেটস এত পছন্দ, ওনার সাথে শেয়ার করছি বা উনি আমার লাইফটা দেখে উনি সাথে সাথে ওনার মন থেকে একটা পাপ্পিস আমাকে গিফট করলো। এটা তো খুব ভালো জিনিস। এটা একটা আমার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য, একটু স্পেশাল থাকার জন্য, ও আমার কাছ থেকে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য ছোট ছোট ম্যাটেরিয়ালস যেগুলো ছিল সেগুলো আমাকে গিফট করতে শুরু করলো। গিফট করতে করতে, আর আমার বয়সটাও তখন অনেক কম, তখন দেখতেছি আমার ঘরে বসে বসে আমি গিফট পাচ্ছি। সেটা হচ্ছে একটা শুভাকাঙ্ক্ষী বা একটা ফ্যান কেন একটা ইনফ্লুয়েন্সারের পিছনে এত টাকা খরচ করবে? নিশ্চয়ই তার পিছনে একটা কারণ আছে। কারণটা, বেসিক যে কারণটা, সেটা হচ্ছে হয়তো বা ওই ইনফ্লুয়েন্সারের সাথে ছবি তুলবে, ভিডিও করবে, নয়তো বা পার্সোনালি ব্যক্তিগতভাবে বসে একটু গল্প করবে, একটা ভালো সম্পর্ক করবে, বন্ধুত্ব শুরু। সো এতটুকুই আমার মাথায় আসছে, এর বাইরে আর কিছু আসে নাই যে এটা একটা ট্র্যাপ তৈরি হচ্ছে আমার জন্য। ইন ফিউচার এটার জন্য আমার অনেক মানে হ্যাসেল পোহাতে হবে বা অনেক বিপদে পড়তে হবে, এটা আমি ভাবতে পারিনি তখন আমার বয়স 16-17 এরকম কিছু একটা। তো ওই টাইমটাতে ও এই ছোটো ছোটো গ্যাজেট গিফট করতে থাকে এবং আমি ওকে অ্যাটেনশন দিতে থাকি, আমার লাইভে এসে শাউট আউট দিতে থাকি, ওর সাথে গল্প করতে থাকি। তো আস্তে আস্তে ওর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। যখন বাবা মা গ্রামে চলে যায়, ওনাদেরকে বাসায় গ্রামে পাঠিয়ে দিই। আমি আবার ওই টাইমটাতে অনেক নাচ করতাম, যে কোনো জেলায় যে ডান্স করতাম, কুমিল্লা, বরিশাল, এখানে ওইখানে, যে কোনো জেলায় যে কোনো প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, বিয়ে প্রোগ্রাম, ইত্যাদি ইত্যাদি যত ধরনের প্রোগ্রাম থাকে সব ধরনের প্রোগ্রামে আমি যে পারফর্ম করতাম। আমার একটা টিম ছিল তখন, আমার বন্ধুরা ছিল। তো এইভাবে চলতেছিল। তখন আমি লাইভ করতাম, লাইকিতে রেগুলার ভিডিও আপলোড করতাম। ওই টাইমটাতে লায়লা আমাকে সবসময় কমেন্টস করতো। তো আস্তে আস্তে চোখে পড়ে গেল, বললাম। তারপর পেটস নিয়ে গল্প হলো, ওর সাথে ভালো সম্পর্ক হলো, ম্যাটেরিয়ালস দেওয়া শুরু করলো, গিফট করা শুরু করলো আমাকে। ওর এই প্রলোভনে পড়া শুরু হলাম, প্রতারণার শিকার হলাম আমি। তো আমার ছোটোখাটো যে স্বপ্নগুলো পূরণ করতেছিলাম, R15 ভার্সন 3 কিনেছিলাম আমি 2018 সালের, ফ্যাসিনেশন আছে। তারপর প্রাইভেট কার কিনেছিলাম আমি 2019-এর শেষের দিকে। তো আমার লায়লা আমার লাইফে আসার আগে আমার লাইফটা খুব সুন্দর চলতেছিল। আমার R15 ছিল, আর তারপর টয়টা মেরুন গাড়ি ছিল, সব কিছু ওকে। হ্যাঁ, ওই টাইমটাতে আব্বু আমাকে যখন গ্রামে পাঠিয়ে দিলাম বাড়ি করার জন্য, তখন ঢাকাতে আমার থাকা খাওয়াটা একটু সমস্যা হয়ে গেছিলো। কারণ যেহেতু আম্মু নাই, আমি ছোট্ট একটা মানুষ, তখন ফ্যামিলির হাল ধরে ফেলছি ছোট বয়সেই, এটা ঠিক আছে। কিন্তু আসলে যে হাল ধরার একটা ম্যাচুরিটি বয়স থাকে, একটা ভার থাকে বয়সে, একটা বুদ্ধিমান থাকে, সেই জিনিসটা তো আমার ছিল না। তো ওই টাইমটাতে লায়লা আমাকে প্রপোজ করে, যে তখন ওর সাথে আমার ভালো সম্পর্ক অনেক, প্রায় আপনার 6 মাসের কাছাকাছি আমাদের কনভারসেশন হয়, কিন্তু আমাদের দেখা হয় না।
হ্যাঁ 21-এর শেষে মানে 22-এর দিকে, তখন ওর সাথে ওইরকম আমার দেখা সাক্ষাৎ তো হয় নাই, ভালো কোনো সম্পর্ক না, জাস্ট মোবাইলের মধ্যেই বন্ধুসুলভ সম্পর্ক, ভালো সম্পর্ক, ডাই হার্ট ফ্যান, ওকে যতটুকু সাপোর্ট করা যায় এতটুকুই। তারপর ও যখন বললো যে তুমি তো একটু সমস্যায় আছো, তাহলে তুমি আমার বাসায় এসে থাকো কিছুদিন, তোমার আব্বা আম্মু যখন গ্রামের বাড়ির কাজ শেষ করে ঢাকা চলে আসবে তখন আবার চলে যেও, আমাকে বললো। হ্যাঁ, তখন আমিও মনে করলাম যে আসলেই আমি একটু সমস্যার মধ্যে আছি, আব্বা আম্মু সবাই যেহেতু গ্রামের বাড়িতে, আমার থাকা সমস্যা হচ্ছে। ও বলতেছে আমার পুরো ফ্যামিলি আছে এখানে, কাজের লোকেরা আছে, তোমার ভালো টেক কেয়ার করবে, তোমার আব্বা আম্মু আসলে চলে যেও। সো ওর বাসায় যাওয়া থাকা শুরু করলাম আমি। থাকতে থাকতে প্রায় 3 মাস 6 মাসের উপরে থাকছি ওর বাসায়, কারণ আমি নিজের টাকায় তো বাড়িটা করতেছি, তিলে তিলে যখন আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকামটা আসতেছে তখনই আম্মুর হাতে তুলে দিচ্ছি। আর ছোটোবেলা থেকে আমার একটা জিনিস ছিল, যেটা হচ্ছে আমার কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, আমার বিকাশ অ্যাকাউন্ট ছিল না, কোনো ধরনের টাকা পয়সা লেনদেনের কোনো অ্যাকাউন্ট আমার ছিল না। এটা লাইলাও বলছে যে আমি ওকে এনআইডি কার্ড বানিয়ে দিছি, আর বিকাশ করে দিছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিচ্ছি, এটা করছি। ঠিক আছে, করে দিচ্ছে, কারণ আমি ছোটোবেলা থেকে আমার বাবা মার হাতে, আমি যদি 1 টাকা ইনকাম করতাম আমার বাবা মার হাতে তুলে দিতাম, রাখতাম না। আমার পকেটে যদি 500 টাকা বা 100 টাকা আমার পকেটে ভরে দেন, এই টাকা 1 সপ্তাহ আমার পকেটের মধ্যেই ঘুরপাক খাবে, এটা খরচ হবে না, আমার অপচয় হয় না টাকা, আর আমি আমার টাকা অপচয় হয় না, আর উল্টাপাল্টা জায়গায় আমি টাকা খরচ করি না। সো আমি খুব সেভিংস করি, আমার আব্বু আমার কাছে দিয়ে দিতাম। তো এইভাবে চলছিল। যখন আব্বু আম্মু চলে আসে ঢাকা, তখন আমি আমার বাসায় চলে যাই ওর কাছ থেকে বিদায় নিয়ে। যখন চলে যাই তখন ও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। কেমন? প্রথম বলতো যে এতদিন ছিলা, আমার খুব খারাপ লাগতেছে তুমি নাই বাসায়, বাসাটা খালি খালি লাগে, কুকুরগুলা কান্না করতেছে, পাখিরা কান্না করতেছে, এভাবে আহ্লাদ করে কথা বলতো। আর ও যে বিবাহিত, বা ওর প্রিভিয়াস লাইফে 2টা সংসার করছে, 2টা সংসারে 2টা বাবু আছে, তারপর ওর এজ কত, ওর ক্যারিয়ারের পাস্ট কী ছিল, এই বিষয় নিয়ে আমার কাছে সব কিছু লুকায় রাখছে, সব কিছু আমাকে একটা ঘোলের মধ্যে রাখছে। আমি কখনো ফোর্সও করিনি। আমি যখন জিজ্ঞাসা করতাম তোমার এজ কত, বলতো খুঁজে নাও। যখন জিজ্ঞাসা করতাম তুমি কখনো বিয়ে শাদী করছো, এত বয়স হয়েছে তোমার বা কিছু হয়েছে, তো মোটামুটি তো বুঝতেছিলাম যে আমার থেকে সিনিয়র। ওর যে 45 তখন বা এখন 50 ওর বয়স, এই জিনিসটা তো আমি আন্দাজ করতে পারি না, কারণ তখন ও খুব মেনটেন করে নিজেকে, বিএলসিসি যেত, আপনার সার্জারি করতো, মুখে থ্রেডিং, এটা ওইটা সেটা, বুটক্স, এগুলো করতো, মানে রূপচর্চা করার মধ্যেই থাকতো। এইজ কীভাবে কমায় রাখা যায়, চামড়া কীভাবে টান টান রাখা যায়, এগুলোর মধ্যে থাকতো। আর আমিও আমার ওরকম প্যারা ছিল না যে আমার জানতে হবে ওর বয়স কত, আমার তো ওরকম ইন্টেনশন ছিল না ওকে নিয়ে। আমার ইন্টেনশন ছিল যে ও আমার একটা শুভাকাঙ্ক্ষী, আমার একটা ভালো ফ্যান, ও আমার জন্য আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি ওকে একটু সাপোর্ট করি। একটা ফ্যান কী চায়, একটা অ্যাটেনশনই তো চাই, অ্যাটেনশন দিই আমি। তো এই যে যখন চলে গেলাম, বলতেছে ভালো লাগে না, কান্নাটি করতেছে, যখন দেখি আসতেছি না, তখন ওর হাত কাটা শুরু হলো। ওর হাত দেখবেন এখান থেকে এই পর্যন্ত কাটা, এটা কিন্তু একবারে কাটে নাই, ধাপে ধাপে কাটছে। প্রতিবারে 5টা 6টা 10টা করে স্টেপ দিত ওর এখানে, এখান থেকে এই পর্যন্ত অনেক কাটা করে ছবি তুলে পাঠাতো। তারপর অনেক পয়জন খেয়ে ফেলতো, আপনার আছে না হারপিক, এটা ওইটা সেটা, পয়জন খেয়ে ফেলতো, যে আমি মরে যাবো, আমার ভালো লাগতেছে না। তখন আমি ভাবলাম আসলে মনে হয় মেয়েটা মনে হয় আমার প্রতি আসলে অনেক উইক, যেহেতু বলছে ওর প্রিভিয়াস কোনো রিলেশন ছিল না, কোনো সম্পর্ক ছিল না কোনো পুরুষের সাথে, যেহেতু আমার সাথে অনেক দিন কাটাইছে, আমিও ওর প্রতি একটু সফট হচ্ছিলাম, কারণ ও আমাকে খুব ভালোভাবে টেক কেয়ার করতেছিল, স্নেহ করতেছিল। ও তো বুঝে আসলে ওর হাঁটুর বয়সী তো আমি না, ওর যতটুকু বুদ্ধি বা ও যতটুকু আগায় আছে আমার থেকে, ও তো আমার থেকে এই দুনিয়াতে আমার 2 ডাবলের বেশি আগায় আছে। হ্যাঁ, আমার 21 থেকে 22-23 এরকম এইজ। হ্যাঁ, আর ওর হচ্ছে এখন 50, তো ওর থেকে অর্ধেকেরও কম আমার এইজ। সো ও কীভাবে কী প্ল্যান করতেছে না করতেছে এটা আমার মাথায় ছিল না। তো তখন ও যখন ব্ল্যাকমেল করতো আমি ওর বাসায় চলে আসতাম, এটা আমি আমার বাবা মার কাছে শেয়ার করিনি। বাসায় চলে আসতাম, ওর বাসায় এসে ওকে সময় দিতাম। আবার যখন কিছুদিন পর চলে যেতাম, আবার ও আত্মহত্যার হুমকি দিত যে ছাদ থেকে পড়ে যাবে, এটা করবে সেটা করবে, পয়জন খেয়ে ফেলতো, পয়জন খেয়ে দারোয়ান দিয়ে কল করাইতো, ওর কাজের বুয়াদের দিয়ে কল করাইতো, তখন আবার আমি আসতাম। মানে এই ব্ল্যাকমেলের শিকার আমি হচ্ছিলাম অনেক দিন, আপনার প্রায় 23 সাল পর্যন্ত এইভাবে হচ্ছিলাম যে আত্মহত্যা করে ফেলবে, আমি ফেসে যাব, মামলা হবে, এটা হবে সেটা হবে। তো ওই একটা মামলা থেকে বাঁচার জন্য ওকে সঙ্গ দিচ্ছিলাম যে না, ওর সাথে একটা সুসম্পর্ক থাকুক, ও লাইফ রিস্কে না যাক, আমি আমার লাইফে রিস্ক না নিই। ও মারা গেলে দেখা যাবে আমারও লাইফে অনেক সমস্যা হয়ে যাচ্ছে যে আমার জন্য সুইসাইড করছে, কেন করলে, এটা হচ্ছে না। তো দিন দিন দেখি এই জিনিসটা বাড়তেছে। একটা সময় দেখলাম কি ও আমাকে এমনভাবে ম্যানিপুলেট করে ফেলছে, ওর হাতের পুতুল হয়ে গেছি আমি। ও যেভাবে বলে সেভাবে করতে হয় আমার, এখানে যাবা না, ওইখানে যেতে পারবো না, এটা করবো না, ওটা করতে পারবো না। তার পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। তার সাথে আমার 1বার 2বার ঝগড়া হয় নাই, তার সাথে আমার মনে হয় 10 থেকে 15 বার ঝগড়া হয়েছে। 10 থেকে 15 বারই আমাকে ব্ল্যাকমেল করে ফিরে আনছে বা ইমোশনালি কোনোভাবে ফিরে আনছে।